ডিলিউশনাল ডিসঅর্ডার একটি মানসিক রোগ যেখানে মানুষের মনের ভেতরে এমন একটি বিশ্বাস বাসা বাঁধে যেটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এবং এটি একটি রোগ এবং এটি চিকিৎসা প্রয়োজন। সেই চিকিৎসা কখন কিভাবে প্রয়োজন সেসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের আরোগ্য নিকেতনের বিষয়ই আমরা দিয়েছি ডিলিউশনাল ডিসঅর্ডার। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। একই সঙ্গে আছেন ডাক্তার সুমাইয়া বিনতে জলিল, সহকারী অধ্যাপক, শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠানটি শুরু করবার আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠানটি সহযোগিতা করছে অপসনিন ফার্মা। আমি ডাক্তার ফারজানা রহমান আপনার কাছে জানতে চাই যে আমরা তিনটি শব্দ খুব কাছাকাছি সবসময় শুনি, ইলিউশন, ডিলিউশন এবং হ্যালুসিনেশন। মানে এটি যাবার আগে আমরা প্রথমেই, যেহেতু আমাদের অনুষ্ঠান ডিলিউশনাল ডিসঅর্ডার, ডিলিউশন জিনিসটা কি যদি একটু পরিষ্কার করেন। ডিলিউশন এর ব্যাপারটি বুঝানো বা এটা নিয়ে আসলে আলোচনা করা একটু কষ্টসাধ্য, কারণ বিষয়টি একেবারে আমাদের মানসিক রোগের মূল মন্ত্র। এই বিষয়টি বোঝা, এই জিনিসটি আয়ত্ত করতে পারা বা নির্ণয় করতে পারা। কারণ ডিলিউশনটি যদি প্রকৃতভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলেই কিন্তু একটা রোগ নির্ণয় সহজ হয়ে ওঠে। তাহলে যদি বলি যে ডিলিউশন কি, ব্যাপারটা এভাবে বলা যায় যে এটা আমাদের চিন্তা জগতের একটি সমস্যা। আমাদের, আপনি নিজেই বলেছেন একটু আগে, আমাদের চিন্তার ক্ষেত্রে এটি একটি অন্যরকম জগতে নিয়ে যায়। যে একটি মানুষের মনে আমরা কখন ডিলিউশন বলবো, যখন তার এমন একটি ভুল ধারণা বা বিশ্বাস জন্মে এবং উনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বিষয়টি সত্য। এই বিষয়ে যতই তাকে যুক্তি, বুদ্ধি, প্রস্তাবনা বা যতই তাকে বোঝানো হয় এবং এর পক্ষে যুক্তি দেওয়া হয় যে তুমি যেটা ভাবছো বা যেটা তোমার বিশ্বাস সেটা কখনোই বাস্তবে হতে পারে না বা যেটা কখনোই সত্য না, কিন্তু কোনো কিছুতেই কোনো যুক্তি বুদ্ধি দিয়ে তাকে এই বিষয়টিতে উপনীত করা যায় না। সে তার বিশ্বাসেই অটল থাকে এবং এই বিষয়টি তার যে সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা বা ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে এই বিশ্বাসটাকে কিন্তু ব্যাখ্যা করা যায় না। একটু যদি উদাহরণ দিই, যে একজন মানুষ ক্রমাগত বিশ্বাস করে যে সবাই তার ক্ষতি করবে, তার খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলতে চায়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা হতেই পারে। হ্যাঁ, কেউ আইনগত কোনো জটিলতায় বা তার জীবনের কোনো ক্ষেত্রে এমন একটা ঘটনা তো সত্যিকার অর্থেও ঘটতে পারে, সত্যিকার অর্থেও ঘটতে পারে। কিন্তু যখন তার আসলেই কোনো বাস্তব ভিত্তি থাকে না, হ্যাঁ, যে তিনি এমন আপনজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, ক্রমাগত বলে যাচ্ছেন বা এটা তার বিশ্বাস, যতই যুক্তি বুদ্ধি দিয়ে তাকে বোঝানো হচ্ছে তিনি কিন্তু সেই জায়গা থেকে সরে আসেন না। তো তখন আমরা সেই বিশ্বাসটাকে বলবো ডিলিউশন। আচ্ছা, আমি ডাক্তার সুমাইয়া বিনতে জলিল আপনার কাছে জানতে চাই যে মানে এই যে একটা অবাস্তব জগতে উনি এসে পড়লেন, মানে কোথায় থেকে এর সূত্রপাত, কেন উনি এই জায়গায় আসছেন? জি, ধন্যবাদ। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। ডিলিউশন আসলে দুভাবে হতে পারে। একটা হতে পারে প্রাইমারি ডিলিউশন, আরেকটা হতে পারে সেকেন্ডারি ডিলিউশন। প্রাইমারি এবং সেকেন্ডারি বলতে আমরা সোর্সটাকেই বলে থাকি। প্রাইমারি ডিলিউশন হতে পারে যে কোনো রকম ব্যাকগ্রাউন্ড ছাড়া হঠাৎ করেই তার এই ভ্রান্ত বিশ্বাসটা শুরু হয়েছে। এটার আগে বা পরে কোনো নোন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা অন্য কোনো সূত্র ছিল না, উৎস জানা ছিল না, প্রাইমারি ডিলিউশনের মধ্যে সেটা পড়বে। আর সেকেন্ডারি ডিলিউশন, যেটা খুব কমনলি আমরা পেয়ে থাকি, সাধারণত এটার সাথে হ্যালুসিনেশন যুক্ত থাকতে পারে, অন্য কোনো প্রাইমারি সাইকিয়াট্রিক কন্ডিশন যেমন ডিপ্রেশন যুক্ত থাকতে পারে, অথবা হচ্ছে সিজোফ্রেনিয়ার মতো জটিল সাইকিয়াট্রিক কন্ডিশন যুক্ত থাকতে পারে। কোনো একটা ব্যাকগ্রাউন্ডের এগেইনস্টে আমরা বলি, সেটা মুড হতে পারে, রোগ হতে পারে, হ্যালুসিনেশন হতে পারে। এটার এগেইনস্টে যখন ডিলিউশনটা তৈরি হবে সেকেন্ডারিলি, তখন আমরা এটাকে বলবো সেকেন্ডারি ডিলিউশন। তো সূত্র বলতে এভাবেই আমরা সেটাকে বলবো। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি ডাক্তার ফারজানা রহমান, যে মানুষ আসলে কেন এই জায়গাতে যায়, মানে মানুষের এই সমস্যাটা কেন হয়,
মানে এটি কি বয়সের কারণে হয়, পারিবারিক কারণে হয়, মানে কেন এই সমস্যাটা কেন হবে? অনেক অনেক ধন্যবাদ। বিষয়টি আসলে এভাবে ব্যাখ্যা করা যায় যে এটা একটা মনস্তাত্ত্বিক জটিলতা বা মনস্তাত্ত্বিক কারণে বিষয়টি ঘটে থাকে। প্রথমে একটা ডিলিউশনের সূত্রপাত হওয়ার অনেকগুলো কারণ ডক্টর সুমাইয়া খুব সুন্দর করে বলেছেন তার শুরুটা, কিন্তু আসলে এর সাথে মনস্তাত্ত্বিক অনেক বিষয় থাকে। যে জেনেটিক কারণ, যে পরিবারে যদি কারো একটা রোগের সূত্রপাতের ইতিহাস থেকে থাকে, অথবা আমাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক দ্রব্য থাকে যেমন অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, সেরোটোনিন, গ্লুটামেট। তো যখন এই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয় তখন ডিলিউশনের সৃষ্টি হতে পারে। তার সাথে সাথে আমাদের মস্তিষ্কের যে গঠন, হ্যাঁ, মস্তিষ্কের প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি কাজের জন্য নির্ধারিত থাকে। তো যখন আমাদের মস্তিষ্কের ভেতরে কিছু জটিল অংশ থাকে, সেই জায়গাগুলোর মধ্যে যে পারস্পরিক যে সহযোগিতা বা কোঅর্ডিনেশন, সেটা যখন ব্যাহত হয় তখন ডিলিউশনের সূত্রপাত ঘটে। কাজেই অনেক সময় আমরা যে বলি না তুমি কি ভাবছো এটা ঠিক না, আমরা অনেক যুক্তি বুদ্ধি দিয়ে বুঝাই, তো তখন কিন্তু এই জন্যই ডিলিউশনটা ঠিক হয় না। তার কারণ এখানে আমাদের বংশগতি বা জেনেটিক্স, আমাদের মস্তিষ্কের রাসায়নিক দ্রব্য, মস্তিষ্কের গঠন এবং পারিপার্শ্বিক যে বিষয়গুলো, সেগুলোর একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে এই ডিলিউশনটা আমাদের সামনে এসে দাঁড়ায়। ডাক্তার সুমাইয়া বিনতে জলিল, এই যে একটি মানুষ ডিলিউশনাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে গেলেন, মানসিক রোগের যেই শাখাতে আমরা যাই না কেন তাকে চিকিৎসা পর্যন্ত নিয়ে আসার সবথেকে জটিল কাজ। মানে ওনার এই লক্ষণটা আসলে কে বুঝেন? নিশ্চয়ই পরিবারের কেউ বুঝেন বা আপনাদের কাছে পর্যন্ত আসে। মানে এই জায়গার জটিলতা আসলে কেমন হয় এবং আপনাদের কাছে আসার পরে চিকিৎসা পর্যন্ত তাকে নিতে কেমন বেগ পেতে হয়? জি, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আসলে চিকিৎসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট অফ যে কোনো রোগ নির্ণয় করার পর থেকে। ডিলিউশনাল ডিসঅর্ডারের কথা যদি আমরা বলি, ডিলিউশনাল ডিসঅর্ডারের কিন্তু স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া থাকে। যেমন একটা ডিলিউশন, উনি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম ধরেন DSM-5 মানে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5 যেটা আমরা ফলো করি, সেখানে 1 মাসের ডিউরেশনের কথা বলা আছে যে এতদিন ধরে এটা থাকতে হবে। আবার ICD-10 যেটা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস, ওখানে বলেছে 3 মাস ধরে এই সমস্যাটা থাকতে হবে। সো এটা তো গেল ডিউরেশন। এখন আসেন উপসর্গটা কিভাবে বোঝা যেতে পারে বা আমাদের কাছে কি নিয়ে এসে থাকে। পরিবারের লোকজন সাধারণত এসে বলে থাকেন, খুবই কমনলি, আমি সবচেয়ে কমনটাই বলছি, যে শুধু সন্দেহ করে। শুধু সন্দেহ করে একটা উপসর্গ, তার ভেতর একটা দৃঢ় বিশ্বাস তৈরি হয়। ম্যাডাম যেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে তার দৃঢ় বিশ্বাস তাকে কেউ ফলো করছে, অথবা তাকে কেউ মেরে ফেলতে চাইছে, তার খাবারে কেউ বিষ মিশিয়ে দিতে চাচ্ছে, কেউ তার সুনাম নষ্ট করতে চাচ্ছে, বা কেউ তাকে বদনাম করতে চাচ্ছে। সিভিয়ারলি ভাবছে টু দ্য পয়েন্ট। এটার আমরা ইমপ্লিমেন্টেশনও দেখি। আরেকটা খুব কমন প্রেজেন্টেশন, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আচ্ছা, নো সলিড এবং লিকুইড কোনোটাই সে খেতে চায় না। কেন? কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে তাকে পয়জন করা হচ্ছে। তো এই ম্যানিফেস্ট এতটাই তার স্ট্রং বিলিফ, সবাই খুব যুক্তি দিয়ে খুব সুন্দর করে তাকে রিপিটেডলি বোঝানোর পরও সে কোনো রকম ফুড ইনটেক করতে রাজি হয় না। তখন বাধ্য হয়ে তারা আমাদের কাছে নিয়ে আসে। আচ্ছা, ওই নিয়ে আসা পর্যন্ত ঘটনাটা কি ঘটে? মানে আপনারা তো যখন ওই রোগীটাকে পাচ্ছেন, যেমন আমরা সাধারণ একটা মানুষ যখন নিজেই বুঝে যে আমার এই রোগটা হয়েছে, তারও তো আসতে অনেক দেরি হয়, কিন্তু এই ডিলিউশনাল ডিসঅর্ডারের রোগীরা কোন পর্যায়ে আপনাদের কাছে আসে? ডিলিউশনাল ডিসঅর্ডারের রোগীরা আসলে আর একটা ব্যাপারও হয় যে একটা মানুষ যখন মনে করে যে সবাই তার শত্রু, সবাই তার ক্ষতি করতে চায়, তাকে মারতে চায়, সুমাইয়া বললেন যে তার খাবারে বিষ মেশাচ্ছে, সে কিন্তু তখন একটা প্রতিক্রিয়া দেখায়, ক্রিয়ার বিপরীতে একটা প্রতিক্রিয়া হয়। তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে, সে খুব একাকী হয়ে যায়, ভয় পায়। এর সাথে সাথে যেটা শুরু হয় সেটা হচ্ছে সেও কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়, সেও কিন্তু প্রচণ্ডভাবে ভায়োলেন্ট বা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, ভীষণ সহিংস হয়ে ওঠে। এবং কখনো কখনো দেখা যায় যে সে তার খুব আপনজন বা কাছের মানুষকে আঘাত করছে, হ্যাঁ, বা সে নিজেকেও আঘাত করছে, বা ভাঙচুর, ক্রমাগত মারধর, বা অনেক সময় আমরা এরকমও দেখি যে একটা পেশেন্ট যে বা যার ডিলিউশনাল ডিসঅর্ডার হচ্ছে বা যার ডিলিউশন আছে, সে কিন্তু থানা বা স্থানীয় পুলিশ বা আশেপাশে মানুষদেরকে বলে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বা এরকম। তো এই যে পথ চলাটা, এই
ওখানে আসা পর্যন্ত অনেক ধরনের দুঃখজনক বা অনেক ধরনের ঘটনা ঘটে থাকে। মানে এই ডিউরেশনটা কেমন হয় সাধারণত, মানে সেটাকে আপনার খেয়াল করেন কি নাকি 3 মাস 6 মাস পর্যন্ত লেগে যায় মানে আপনাদের চিকিৎসা নিতে অবশ্যই, নিতে? অনেক চিকিৎসা সময় নিতে লেগে নিতে মানে অনেক সময় তো রোগীর আত্মীয় স্বজনও বুঝতে পারে না যে তার একটা গভীর আচ্ছা, সমস্যা মানে আছে। সেটা বুঝতেই তো এক ধরনের সেটা সময় লাগে, বোঝায় এক delay ধরনের হয়। সমস্যা। এরপরে যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টকে তো কোনোভাবেই বা ডিলিউশনে যারা ভোগেন তাদেরকে আনা আসতে চায় যায় না। এবং এর পাশাপাশি আবার অনেকের কিন্তু অনেক ধরনের এই রোগটাকে ঘিরে অনেক ধরনের কুসংস্কার থাকে, ভুল ধারণা থাকে, আমাদের সামাজিক কিছু বিষয় থাকে যে সাইকিয়াট্রিস্টের কাছে আসবো। তো সব মিলিয়ে আমাদের কাছে অনেক সময় এমনও হয়েছে যে এটা 6 মাস 1 বছর বা এমনও হয়েছে 2-3 বছর লেগে গেছে। মানসিক রোগীদের ক্ষেত্রে যেটি দেখা যায় যে ওই যে সেই মানে ধরে নিয়ে আসা একেবারে আসামি ধরার মতো করে, সেটা কি এই রোগের ক্ষেত্রেও কি তাই কিনা আসলে? এই রোগের ক্ষেত্রেও তাই অনেক বেশি হয়। এবং আমি একটু বলতে চাই যে অনেক সময় একটা ভুল ধারণা সৃষ্টি হয় যে আমরা জোর করে রোগীকে নিয়ে এসেছি বা এটা একটা অমানবিক বিষয়। আসলে এ ব্যাপারে এই সুন্দর প্ল্যাটফর্মটা পেলাম সেজন্য যুক্ত করতে চাই যে শুধুমাত্র মানসিক রোগীর ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্ট বা এই সংশ্লিষ্ট চিকিৎসক এই বিষয়টি করতে পারেন, কারণ তিনি এমন একটি পরাবাস্তব জগতে থাকে, এমন একটি অলীক জগতে থাকে, তো তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে এসে হাসপাতালে ট্রিটমেন্ট দিতে হয়। জি। ডাক্তার সুমাইয়া বিনতে জলিল, আমি যেটি জানতে চাই যে মানে এই রোগটি নারী পুরুষ বয়স মানে কাদের আধিক্য বেশি আক্রান্ত হবার ক্ষেত্রে গবেষণা কি বলছে? গবেষণা বলছে, সুন্দর প্রশ্ন, ডিলিউশনাল ডিসঅর্ডারের কিন্তু একটু রেয়ার, শুধু পিওরলি যদি আমরা ডিলিউশনাল ডিসঅর্ডার বলি, যেমন এটা বেসিক্যালি যদি উৎসটা বলি, হচ্ছে যিনি এটা আবিষ্কার করেছিলেন সেটা 1961 সালে এটা নিয়ে আলোচনা হয়েছিল। ল্যাংডন, এটা ইংল্যান্ডের প্রথম এটা নিয়ে গবেষণা করেছিলেন একটি হাসপাতালে। পরবর্তীতে শুরু হয় সবচেয়ে কমনেস্ট বা সবচেয়ে বলা হয় যে খুব ডেঞ্জারাস যে ডিলিউশনাল ডিসঅর্ডার, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল জেলাসি। এটা নিয়ে বেসিক্যালি গবেষণাটা শুরু হয়, আইসোলেটেডলি ডিলিউশনাল ডিসঅর্ডার যদি বলি। আর আপনার যে প্রশ্ন ছিল যে যেমন ধরেন এটার হার এরকম যে 100,000-এর মধ্যে 0.16 থেকে 1 জন, এবং হসপিটাল আসা রোগীদের মধ্যে সাধারণত 1 থেকে 4%-এর মধ্যে ডিলিউশনাল ডিসঅর্ডার পাওয়া যায়। আর মেল ফিমেল রেশিওর কথা বলতে গেলে ক্লিয়ারলি মেলদের মধ্যে প্যাথোলজিক্যাল জেলাসিটা বেশি, অলমোস্ট দ্বিগুণ, 2:1, এবং অ্যাডাল্ট মেলদের মধ্যে এটার সবচেয়ে ডিলিউশনাল ডিসঅর্ডারের হারটা সবচেয়ে বেশি যদি আমরা প্যাথোলজিক্যাল জেলাসিটা চিন্তা করে থাকি। বিভিন্ন ধরনের ডিলিউশনাল ডিসঅর্ডার হতে পারে, তো সবচেয়ে কমনেস্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্যাথোলজিক্যাল জেলাসি যেটা। আচ্ছা, আমি একটু ধরনগুলো আসলে পরিষ্কার হতে চাই যদি বলেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, একটা হচ্ছে ডিলিউশনের ধরন কি। আচ্ছা, ডিলিউশনের যদি আমরা ধরনগুলো বলি তাহলেই আমরা ডিলিউশনাল ডিসঅর্ডারের মূল প্রেক্ষাপটটা পাবো। ডিলিউশন অনেক ধরনের হতে পারে, যেটা বললেন যে প্যাথোলজিক্যাল জেলাসি বা ওথেলো সিনড্রোম। এরপরে যে ডিলিউশনটা দেখা যায় সেটা হচ্ছে ইরোটোম্যানিয়া। এটা আবার ফিমেলদের বেশি থাকে, এবং একজন ফিমেল বা একজন নারী সাধারণত তার উচ্চ স্ট্যাটাস বা হায়ার লেভেলের একজন পুরুষ, সাধারণত তিনি তারকা বা খুব বিখ্যাত রাজনীতিবিদ হতে পারে, নায়ক গায়ক এই ধরনের হতে পারে, বা রাজবংশের কেউ হতে পারে। তো মনে করে থাকেন এবং তার ওই যে তীব্র বিশ্বাস, দৃঢ় বিশ্বাস থাকে যে সেই পুরুষটি তার সাথে মানসিকভাবে, হ্যাঁ, সেই পুরুষটি সোজা কথা তার প্রেমে পড়েছে। তো এই রোগটা আবার ফিমেলদের বেশি হয়। তো এই ডিলিউশনটা যেই ডিলিউশনাল ডিসঅর্ডারে থাকবে সেটাকে আমরা বলবো ইরোটোম্যানিয়া। আবার আরেক ধরনের ডিলিউশন আছে যেটাকে আমরা বলি হাইপোকন্ড্রিয়াসিস, যেটা দৃঢ় বিশ্বাস থাকে যে তার শরীরে একটি গুরুতর রোগ আছে এবং কেউ কোনোভাবেই তা ডায়াগনোসিস করতে পারছে না। যতভাবেই পরীক্ষা নিরীক্ষা করা হোক, পৃথিবীর যে প্রান্তে সে যাক না কেন, তার এটা দৃঢ় বিশ্বাস। এইভাবে করে আসলে অনেক ধরনের ডিলিউশন থাকে, এবং যেই ডিলিউশনটাই প্রাধান্য পায় আমরা সেই রোগটাকে বলবো যে ডিলিউশনাল ডিসঅর্ডার, সেই ভ্যারাইটি বা রকমটা। কিন্তু মানে ডাক্তার সুমাইয়া, মানে পার্থক্য যেমনই হোক না কেন, মানে আমরা ধরন যাই বলি না কেন, কিন্তু মাত্রা তো সেম আক্রান্ত হবার বা যাকে আপনি ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসবেন। জি, মাত্রা সেম বলতে ম্যাডাম যেটা সুন্দরভাবে বললেন, যেমন কিছু ডিলিউশনের ভ্যারাইটি এমন থাকে রোগী অনেক বেশি অ্যাগ্রেসিভ আচরণ করতে পারে। যেমন জাস্ট ফর এক্সাম্পল, ম্যাডাম সুন্দরভাবে যেটা বলেন, যার হাইপোকন্ড্রিয়াক ডিলিউশন আছে সে তো কাউকে আক্রমণ করতে খুব কমই যাবে,
রাদার সে নিজে একটা অশান্তিতে থাকবে, পরিবারের সবাইকে নিয়ে অশান্তিতে থাকবে, সমস্ত এভিডেন্স এবং পরীক্ষা নিরীক্ষার পরও তার রোগ কেউ ধরতে পারছে না, তার একটা রোগ আছে। এটা এক ধরনের মাত্রা, অবশ্যই এটা একটা ডিস্ট্রেস। কিন্তু যেই লোকটা প্যাথোলজিক্যাল জেলাসিতে ভুগছেন, ওনার তো ইভেন হোমিসাইডাল হিস্ট্রিও আছে, থাকতে পারে। আচ্ছা, এরকম এভাবে মাত্রাভেদ হতে পারে। আবার যেমন আমরা আলোচনা করছি যেটা প্যারানয়েড ডিলিউশন বা পারসিকিউটরি নেচার আমরা বলছি, অর্থাৎ সন্দেহ প্রবণতা, সেক্ষেত্রে সন্দেহ প্রবণতা হওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে যার প্রতি উনি সন্দেহপ্রবণ তাকে আক্রমণ করার চিত্রটা খুবই কমন। সেটা যেরকম রিস্ক টু হিমসেলফ অ্যান্ড রিস্ক টু আদার্স অনেক বেশি কম্পেয়ার টু আদার কম্পোনেন্ট অফ দ্য ডিলিউশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনা ফিরছি। ডাক্তার ফারজানা রহমান, তার মানে হচ্ছে ডিলিউশনাল ডিসঅর্ডারে সবাইকে ধরে নিয়ে এসে চিকিৎসা দিতে হয় সাধারণত। এখন এই চিকিৎসার প্রক্রিয়াটা কতদিন পর্যন্ত চলে? ওষুধ দিয়ে চলে, ইনজেকশন দিয়ে চলে, বা কিভাবে কন্টিনিউ করে? প্রথমেই বলবো এটা নির্ভর করে ডিলিউশনটা কীরকম। যেমন আমরা ওথেলো সিনড্রোম যেটা বলছি বা প্যাথোলজিক্যাল জেলাসি যেটা বলছি, সেটা ক্ষেত্রে কিন্তু অনেক সময় রোগটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়, যে সে তার সাধারণত এই প্যাথোলজিক্যাল জেলাসি যেটা, সেটা স্ত্রীকে, পার্টনার বা স্ত্রীকে এত সন্দেহ করে যে দেখা যায় যে সে এখানে কয়েকবার হত্যা প্রচেষ্টা পর্যন্ত হয়ে থাকে স্ত্রীকে। এবং আমরা কিন্তু আমাদের চিকিৎসা জীবনে এরকম পেয়েছি যে তারা সরাসরি কোর্ট থেকে বা কারাগার থেকে এসেছেন, যে তাদেরকে স্ত্রী হত্যার দায়, এবং এই ডিলিউশনাল ডিসঅর্ডারটা সেখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছে। তো এরকম যখন হয় তখন কিন্তু বিষয়টি শুধু আর তিনি নিজেও তো বিশ্বাস করেন না যে তার কোনো রোগ আছে, এবং যতগুলো রোগ আছে তার মধ্যে ডিলিউশনাল ডিসঅর্ডারের যে কোনো ভ্যারাইটি তুলনামূলকভাবে চিকিৎসা করা কঠিন, এবং এই ডিলিউশনটাকে আস্তে আস্তে দূর করে তোলাও বা ভালো করে তোলাও খুব মুশকিল। তো এক্ষেত্রে আমরা ওষুধের কাজ নিই প্রথমেই। আসলে এক্ষেত্রে কিন্তু ওষুধ, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের ওষুধ তিনি যদি খেতে না চান তাহলে ইনজেকশনগুলো কাজ করে। এবং একটা কথা যে তার পাশাপাশি কাউন্সিলিংয়ের ভূমিকা যদিও ডিলিউশনাল ডিসঅর্ডারে অতখানি ভূমিকা রাখতে পারে না। এবং আসলে যতগুলো রোগ আছে আমাদের সাইকিয়াট্রিতে, তার মধ্যে ডিলিউশনাল ডিসঅর্ডার ব্যক্তি তার এই ডিলিউশনগুলো নিয়ে কিন্তু তার পেশাগত জীবন বা অন্যান্য জীবনগুলোতে চলতে থাকে, কিন্তু তার মনের ভেতরেই যে ভ্রান্ত ধারণা বা দৃঢ় বিশ্বাস, সেখান থেকে এই ডিলিউশন রিলেটেড বিষয়গুলো যেটা থাকে সেখান থেকে তার কাছের মানুষগুলো কিন্তু আক্রান্ত হওয়ার, এমনকি হত্যা বা মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়ে যায়। চিকিৎসাটা কঠিন তুলনামূলক। ডাক্তার সুমাইয়া বিনতে জলিল, এই রোগীদের মধ্যে কি একটি গ্রুপ পরিবার তাকে নিয়ে আসছে চেম্বারে, আবার বাসায় নিয়ে যাচ্ছে, এরকমও চলতে থাকে, নাকি সবাইকে আসলে সেই লকআপে রেখে চিকিৎসা দেয়া, যে ঠিক আছে হাসপাতালে তাকে আপনাকে ভর্তি করে তারপরে চিকিৎসা করা লাগছে, বাধ্য করা লাগছে চিকিৎসার জন্য? ঘটনাটি কি? ধন্যবাদ। একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আমি ম্যাডামের সাথে অ্যাড করি, যেমন প্যাথোলজিক্যাল জেলাসি বা যেটা ওথেলো সিনড্রোম, ডিলিউশনাল ডিসঅর্ডার সিঙ্গেল মোস্ট আমরা যেটা আলাদা করে বলছি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়াইফ আসছে বেশি আমাদের কাছে, এসে বলছে যে পেশেন্ট আসছে না। আচ্ছা, ওয়াইফ এসে বলছে যে ম্যাডাম খুব সন্দেহ করে, আমার মোবাইল ঘাটে, আমার কাপড় চেক করে, আমার বেডশিট চেক করে, আমি বাইরে কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, কন্টিনিউয়াস চেক করে, আমি ব্যাখ্যা দেওয়ার পরও বিশ্বাস করে না, আমার গায়ে হাত তুলছে এত পরিমাণে যে ইভেন গোয়েন্দাও লাগিয়ে থাকে, ডিটেকটিভ, যে কী করে, নিশ্চয়ই কিছু করে, নিশ্চয়ই একটা কোচ আমাকে ধোকা দিচ্ছে বা এরকম। সো ইন দিস সার্কামস্ট্যান্সেস রোগীকে নিয়ে আসা খুবই ডিফিকাল্ট। আবার যদি এরকম হয় আস্তে আস্তে ডিলিউশনটা সিস্টেমাটাইজড হয়ে গেছে, তার কাজকর্ম করার শক্তিও হ্রাস পেয়েছে, সে বাইরে কাজ করতে যেতে পারে না, বাসাতেই আছে, অনেক বেশি অ্যাগ্রেসিভ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি ধরে নিয়ে আসছে। সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে এত সিভিয়ার কন্ডিশনে নাই, উনি মুখে ওষুধ খেলে একটা ভালো রেসপন্স আমরা পেতে পারি, উনি বাসায় গিয়ে ওষুধটা খাবেন। রোগীর নিজের ওষুধ খাওয়ার জন্য রোগীর নিজের অ্যাওয়ারনেসটা জরুরি যে আমার হয়তো একটা রোগ আছে। রোগী যদি সেটা অ্যাকনোলেজই না করতে পারেন যে আমার রোগ আছে নাকি নাই, উনি তো ওষুধ খাবেন না, সেক্ষেত্রে তো ওনাকে বাসায় পাঠিয়ে আমরা চিকিৎসা করতে পারবো না।
যখন সিভিয়ারিটিটা আমরা দেখি বেশি, উনি কোনোভাবে বাসায় গিয়ে ওষুধ খাওয়ানো ওনাকে সম্ভব হবে না, তখন আমরা অ্যাডমিশনের কথা চিন্তা করি এবং ইনজেক্টেবলের কথা চিন্তা করি। যে এবং এই যে বাসায় সম্ভব হবে না, এই পার্সেন্টেজ কেমন? বেশ ভালো পরিমাণে বেসিক্যালি আমরা যে বেশিরভাগই তাই, কারণ আমরা আসলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যখন রোগীগুলো ওনাদেরকে পেয়ে থাকি, অলরেডি ম্যাডাম যেটা বললেন, অনেক দিন ওনারা চিকিৎসাহীন অবস্থায় রয়েছেন, যার কারণে রোগটা অনেক জটিলতর পর্যায়ে চলে যায় এবং আমাদেরকে ভর্তিই দিতে হয়। এবং এই উদ্দেশ্যেই বেসিক্যালি ওনারা অনেক ক্ষেত্রে একটা শেষ ভরসা স্থল হিসেবে জাতীয় মানসিকে এসে থাকেন, যে এখানে গেলে হয়তো এটা নির্ণয় করা সম্ভব। জাতীয় মানসিক হাসপাতালে মানে স্পেসিফিক এই রোগীদের জন্য কি আলাদা ওয়ার্ড তো আর নাই? কারণ এই দরকার হয় না, কারণ খুব ওই যে আমরা বললাম প্রিভ্যালেন্স সংখ্যায় কম, তো এটা আমাদের। কিন্তু আমরা আউটডোর বেসিসে বা ইনডোরে আমরা একদিনের গল্প যদি বলি, মানে আউটডোরে আপনারা কতজন রোগী এমন পাচ্ছেন ওভারঅল, এবং ভর্তি থাকছে গড়ে কীরকম? আচ্ছা, আমরা কিন্তু আউটডোরে যেই রোগীগুলো পাই তারা বেশিরভাগই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। আচ্ছা, সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীদের সাথে ডিলুশনাল ডিসঅর্ডারে আক্রান্ত রোগীদের একটা না অনেকগুলো তফাতি আছে। তার মধ্যে সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীদের মধ্যে ডিলিউশন থাকে, হ্যালুসিনেশন থাকে, তারা সাধারণত 6 মাসের বেশি কর্মক্ষমতা হারায়। কাজেই বেশিরভাগ রোগী আমাদের যারা হাসপাতালে আসে ইনডোর বা আউটডোর সার্ভিসে, তারা সিজোফ্রেনিয়া আক্রান্ত। কদাচিৎ হয়তো 200 জনে একজন বা 100 জনে একজন এরকম ডিলুশনাল ডিসঅর্ডার আমরা পাই। আর একটা বিষয়, যে এই ধরনের সন্দেহ নিয়ে আসলেই কিন্তু আবার বিষয়টি ডিলুশনাল ডিসঅর্ডার না। অনেকে স্ত্রীকে সন্দেহ করছেন, অনেকে মনে করছেন আমার একটা জটিল রোগ আছে। অনেক নারী মনে করে থাকতে পারেন যে তার স্ট্যাটাসের চেয়ে বড় কেউ তার প্রেমে উন্মাদ বা প্রেমে আসক্ত, তাহলে সেটা কিন্তু ডিলুশনাল ডিসঅর্ডার হয়ে যায় না। কারণ অনেক ধরনের মাদকাসক্তি বা তার ভেতরে কোনো বড় ধরনের কোনো শারীরিক রোগের সতর্ক বার্তা হিসাবেও এই বিষয়টি আসতে পারে। কাজেই বিষয়গুলো আসলে ইনভেস্টিগেশন করে, শুধু আমাদের তার ব্যাখ্যা বা তার হিস্ট্রি থেকে না, ইনভেস্টিগেশন করে আসলে শিওর হতে হবে যে এই রোগটি ডিলুশনাল ডিসঅর্ডারই। হ্যাঁ, এখানে মাদক বা মাদকাসক্তি কোনো প্রভাব নাই বা অন্য কোনো জটিল কোনো শারীরিক সমস্যা নেই। এগুলো এক্সক্লুড করেই তার ডিলুশনাল ডিসঅর্ডার ডায়াগনোসিস করা হয়। ডাক্তার সুমাইয়া বিনতে জলিল, এই রোগীগুলো যখন আপনারা আগে পেয়ে যান বা অনেক দেরিতে পাচ্ছেন, এই আগে পাওয়া আর পরে পাওয়ার মধ্যে মানে রোগীকে সুস্থ জীবনে ফেরানোর গল্পটা কত জটিল বা সহজ হয়ে থাকে, এটা পার্থক্য করে জানতে চাই। জি, খুব সুন্দর প্রশ্ন। এটা সচেতনতামূলক অবশ্যই অনেকের জন্য। যে ম্যাডাম যেটা বললেন, যে যত আগে আমরা রোগীটিকে পাবো, আমরা নির্ণয় করতে পারবো যে আসলে উনি ডিলুশনাল ডিসঅর্ডারে ভুগছেন কিনা। কারণ ম্যাডাম যেটা বললেন যে মাদকাসক্তি এবং অনেক অর্গানিক ইলনেসের কারণেও কিন্তু, শারীরিক অনেক জটিল রোগের কারণেও কিন্তু ডিলুশন চলে আসতে পারে শরীরে। শুধু যে ডিলুশন মানে মানসিক রোগের কারণেই তার ডিলুশন তা না, তার যেমন শারীরিক রোগ, যেমন হচ্ছে এপিলেপসি থাকতে পারে, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব এপিলেপসিতে থাকতে পারে, ডেলিরিয়াম, ডিমেনশিয়া জাতীয় রোগে ডিলুশন আসতে পারে, সাবস্টেন্স বা মাদকাসক্তির ক্ষেত্রে ডিলুশন আসতে পারে, ব্রেন টিউমার, স্ট্রোক, ইনফেকশাস ডিজিজেস যেমন HIV, এইডস, ইভেন হচ্ছে হরমোনাল থাইরয়েড রিলেটেড কমপ্লিকেশনেও কিন্তু ডিলিউশনের মতো সিমটম আসতে পারে। কাজে যত তাড়াতাড়ি একজন রোগী আমাদের কাছে আসবেন, আমরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে অ্যাসেসমেন্ট করে যখন আমরা নির্ণয় করতে পারবো যেটা আসলে ডিলিউশনাল ডিসঅর্ডার, আমরা খুব দ্রুত চিকিৎসা শুরু করে দিতে পারবো। এবং উনি বেশ এখানে কিছু ফ্যাক্টর নির্ভর করে যে ওনার পারিবারিক ইতিহাস আছে কিনা, ওনার বয়স কেমন, অন্য কোনো রোগ আছে কিনা, এবং ওনার শরীরের ওষুধটা কেমন রেসপন্স করছে, এটাও একটা বিষয়। এই বিষয়গুলো সব ঠিক থাকলে খুব ভালো রেসপন্স কিন্তু আসলে পাওয়া যায়। কিন্তু যদি একজন রোগী দেরিতে আসেন, ততক্ষণে আসলে রোগের আমরা ট্রিটমেন্টের রেসপন্স হয়তো কম পেতে পারি, এবং যত দিন উনি চিকিৎসাহীন ছিলেন এই বিষয়টা ওনার ভালো হওয়ার পথে একটা বড় বাধা হিসেবে হয় আর কি। ডাক্তার ফারজানা রহমান, এই চিকিৎসাটি আসলে কতদিন পর্যন্ত চলে? যদিও এটি মাত্রাভেদে পার্থক্য তো অবশ্যই থাকে, কিন্তু আসলে ডিউরেশনটা কীরকম বা এটা
কতটুকু সুস্থ জীবনে ফেরে, নাকি কমপ্লিট সুস্থ হয়ে যেতে পারেন উনি যদি চিকিৎসা হয়? যদি সঠিকভাবে চিকিৎসা করা হয়, রোগ নিরূপণ হয় এবং তার যে শারীরিক সমস্যাটা বা অন্যান্য যে সমস্যাগুলো থাকে সেগুলোরও যদি ট্রিটমেন্ট শুরু হয় তাহলে তো এটা আশাব্যঞ্জক। এবং দেখা যায় যে তিনি তার কর্মজীবনে ফিরে যেতে পারেন, তিনি তার পারিবারিক জীবনে ফিরে যেতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে বিষয়টা একটু জটিল। আর আমরা এই ডিলিউশনটা সম্পূর্ণভাবে চলে যাওয়া পর্যন্ত সাধারণত 6 মাস, 2 বছর বা কখনো কখনো 5 বছর এর একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। 5 বছর পর্যন্ত? 5 বছর পর্যন্ত কখনো কখনো প্রয়োজন কখনো হতে পারে। কখনো। কিন্তু এভারেজ কত সময়? এবারে সাধারণত 2 বছর বা 6, এটা কিন্তু, তবে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে মানে বিভিন্ন রোগের রুট থেকে আসা, আবার হচ্ছে অন্য কোনো, ম্যাডাম যেমন একেবারে শুরুতে বলছিলেন যে কোনো কিছু অভাবের কারণে বা কোনো একটা গন্ডগোলের কারণে হয়তো হচ্ছে, দুটোর রুট থেকে মানে রোগটা যখন হয়ে যায় গল্প তো সেম। হ্যাঁ, তখন চিকিৎসা পদ্ধতিটা ভিন্ন হবে। যেমন অর্গানিক কোনো কারণে যদি হয়, যদি কারো ডিলিরিয়ামের কারণে ডিলিউশন হচ্ছে বা ডিমেনশিয়ার কারণে বা এপিলেপসির কারণে হচ্ছে বা কোনো টিউমার আছে বা কোনো মাদকাসক্তি আছে, সেক্ষেত্রে প্রাইমারি কজের ট্রিটমেন্টটা আগে করতে হবে। মাদকাসক্তির চিকিৎসা আগে করতে হবে, ব্রেন টিউমারের চিকিৎসা করতে হবে অ্যালংসাইড ডিলিউশনালের চিকিৎসার পাশাপাশি। আদারওয়াইজ কমপ্লিটলি তো ভালো হবেন না, অবশ্যই ভালো হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার ফারজানা রহমান, আপনার কাছে জানবো যে আমরা দেখি জাতীয় মানসিক ইনস্টিটিউটে যতবার আমরা গণমাধ্যম কর্মী হিসেবে গিয়েছি, রোগীদের নিয়ে এসে চিকিৎসা করানো এই যে কত জটিল এবং যন্ত্রণা। সাধারণত এই রোগীরা তো প্রত্যন্ত অঞ্চলেও হতে পারে, যে কোনো জায়গায় আক্রান্ত হয়ে থাকতে পারে। জাতীয় মানসিক ইনস্টিটিউটই কি তার শেষ ভরসা? জেলা পর্যায়ে উনি চিকিৎসাটা নিতে পারেন কোথা থেকে, বা এই ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, এই ব্যবস্থা আছে। এখন আস্তে আস্তে নতুন করে আরও অনেক সম্পৃক্ততা তৈরি হচ্ছে। সাধারণত যেটা হচ্ছে যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই যে একটা গ্যাপ, এই যে চিকিৎসা সেবার যে একটা ঘাটতি প্রত্যন্ত অঞ্চলের জন্য, এই জন্য যেহেতু আমাদের জনবলও কম, প্রশিক্ষিত মানে সাইকিয়াট্রিস্ট বা এই ধরনের চিকিৎসক কম, তো এই জন্য প্রশিক্ষণের একটা বিষয় হচ্ছে, যার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সেও এই রোগী চিকিৎসা পাবেন। শুধু তাই না, জেলা হাসপাতালগুলোতে এই রোগীদের চিকিৎসার বন্দোবস্ত আছে। তারপরে বিভিন্ন জায়গায় যে মেডিকেল কলেজগুলো আছে, সম্মিলিত সামরিক হাসপাতাল আছে, এই জায়গাগুলোতেও কিন্তু আস্তে আস্তে মানসিক রোগীদের জন্য চিকিৎসার বন্দোবস্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কে চিকিৎসা দিচ্ছেন? ওনাদের জন্য কি মনোরোগ বিশেষজ্ঞ সেখানে আছেন? না, সেখানে মনোরোগ চিকিৎসক নেই। তবে এই যে আমরা বললাম যে আমরা এখানে প্রশিক্ষণের বন্দোবস্ত করছি, যারা চিকিৎসক হচ্ছেন বা সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক বা আগে যারা ছিলেন, সেখানে গিয়ে গিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি টিম আছে, এই বিশেষজ্ঞ টিম, তারা গিয়ে 6 মাস বা মানে 15 দিন থেকে শুরু করে 6 মাসের একটি প্রশিক্ষণ তাদেরকে দিয়ে থাকে। কিন্তু এই যে প্রশিক্ষণ তারা নিলেন, তারা কতটুকু কাভার করতে পারবেন? তাকে কি শেষ পর্যন্ত আবার আপনাদের কাছে আসতে হচ্ছে কিনা? অনেক ধন্যবাদ প্রশ্নটির জন্য। এখানে মনে রাখতে হবে যে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা কিন্তু চিকিৎসক, কাজে এই বিষয়টা যখন ওনারা নির্ধারণ করতে পারেন, তখন সেখানে সুস্থভাবে সঠিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব। তবে কিছু কিছু জটিল বিষয় থেকে থাকে, যেমন চিকিৎসার পরবর্তীতেও তিনি প্রত্যাশা মতো তার যদি উন্নতি না হয়, অথবা তিনি যদি হঠাৎ করে যে চিকিৎসাটা পাচ্ছেন সেই চিকিৎসাতে তার ভয়াবহ সাইড এফেক্ট তৈরি হলো, অথবা তার মধ্যে আত্মহত্যা বা অন্যকে হত্যা করার প্রবণতা দেখা দিল, অথবা তিনি এমনভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে যা তার নিজের জন্য এবং তার আশেপাশে মানুষের জন্য ক্ষতিকর। সেসব ক্ষেত্রে যখন একেবারেই তার আমরা প্রপার উন্নতি হচ্ছে না, বা তখন এই রোগটা আসলে সঠিক কিনা, সঠিক ডায়াগনোসিস হলো কিনা, তখন কিন্তু তাকে রেফারেলের একটা বিষয় চলে আসে। এবং এটাই আসলে আমরা টারশিয়ারি যে হসপিটালগুলো, ইনস্টিটিউটগুলো বা মেডিকেল কলেজগুলো, আমাদের কাজই তো সেটাই, এই রেফারেলগুলোকে মূল্যায়ন করা। আর ডাক্তার সুমাইয়া, আপনার কাছে জানবো যে
মানে এই যে শব্দগুলো কাছাকাছি, যেটি একেবারে শুরুতে বলছিলাম, ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, আবার সিজোফ্রেনিয়ার সঙ্গেও কাছাকাছি একটু মিল আছে, মানে এই চারটাকে পার্থক্য করা যায় কিভাবে? জি আচ্ছা, ধন্যবাদ। ডিলিউশন তো ম্যাডাম বলেছিলেন যে এটা একটা আসলে সম্পূর্ণ ভ্রান্ত কিন্তু দৃঢ় বিশ্বাস, যেটা কোনো যুক্তি দিয়েই আসলে রোগীকে বোঝানো যায় না যেটা ওনার ভ্রান্ত বিশ্বাস, এবং এটা ওনার সারাউন্ডিংয়ের সাথে অপ্রাসঙ্গিক একটা ভ্রান্ত বিশ্বাস থাকে। হ্যালুসিনেশন অন দি আদার হ্যান্ড হচ্ছে এরকম যে এটা এক ধরনের ইন্দ্রিয় থেকে, মানে ধরেন অডিটরি হ্যালুসিনেশন যদি সিম্পল করে বলি, আমি একটা কানে আওয়াজ শুনতে পাচ্ছি, কারো ভয়েস শুনতে পাচ্ছি, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। মানে একটা গায়েবী ব্যাপার, গায়েবী ব্যাপার এখানে। এটা হচ্ছে আমরা বলি যে রং, ফলস পারসেপশন বাট ট্রু পারসেপচুয়ারি কোয়ালিটি, অর্থাৎ একটা ভ্রান্ত অনুভূতি কিন্তু একদম সত্যিকারের অনুভূতির মতোই। এবং এই অনুভূতি, এই যে আমার অনুভূতি বা এই যে আমি শুনতে পাচ্ছি, এটা চাইলেই কিন্তু আমি বন্ধ করে দিতে পারবো না। এবং এটা হচ্ছে আমি সত্যিকার অর্থে শুনতে পাচ্ছি, ওইটার পাশাপাশিও আমি ভ্রান্ত জিনিসগুলো শুনতে পাবো, দুটো একসাথেই থাকতে পারে। আর ইলিউশন হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, ধরেন আমরা খুব কমনলি বলি যে একটা দড়ি দেখে সাপ মনে হওয়া, অর্থাৎ রিয়েলি ওখানে একটা ইন্দ্রিয় গ্রাহ্য জিনিস থাকে, একটা কিছু আমি দেখছি কিন্তু সেটাকে আমি ভুলভাবে দেখছি। আচ্ছা, রিয়েল পারসেপশনকে রং ভাবে দেখা হচ্ছে ইলিউশন। আর সিজোফ্রেনিয়া অন দি আদার হ্যান্ড, একটা আমরা বলি যে অনেকগুলো উপসর্গের একটা সমষ্টি হলে আমরা সিজোফ্রেনিয়া বলবো, যেটা ম্যাডাম বলেছিলেন যে 6 মাসের অধিক সেই সমস্যাগুলো থাকতে হয়। সেখানের একটা উপসর্গ হচ্ছে ডিলিউশন, একটা উপসর্গ হচ্ছে হ্যালুসিনেশন। কিছু উপসর্গের মধ্যে রয়েছে যেমন চিন্তা ভাবনার অসঙ্গতি, ডিসঅর্গানাইজ থট, কথাবার্তার অসঙ্গতি, এবং আরেকটা সিমটম থাকে যেটাকে আমরা বলি নেগেটিভ সিমটম, অর্থাৎ মানে কথাবার্তা কমে যাওয়া, সোশ্যাল মেলামেশা কমে যাওয়া, এরকম একটা সিমটম। সো এই 5-6টা সিমটমের মধ্যে যদি উল্লেখযোগ্যভাবে 2 থেকে 3টা সিমটম বা উপসর্গ দীর্ঘমেয়াদী থাকে, তখন আমরা এটাকে বলবো সিজোফ্রেনিয়া। আমি একটা এক্সাম্পল দিয়ে জানতে চাই ডাক্তার ফারজানা রহমান। আমার এক ছোট ভাই একবার বলছিল যে আমি হাত দিলেই বৃষ্টি পড়ে, হাত সরিয়ে নিলেই মনে হয় যে বৃষ্টি থেমে গেছে বা তুষার পড়ছে। মানে এই 4টি ক্যাটাগরি কোথায় আসলে পড়ে? মানে অবশ্যই তাকে ট্রিটমেন্ট নেওয়া লেগেছে, হাসপাতালে ভর্তিও হতে হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। একটা কথা মনে পড়লো যে কেউ যদি এভাবে বলে, রবীন্দ্রনাথের সেই কবিতাটা যে আমি চোখ মেললেই জ্বলে উঠলো আলো, আমি চাইলাম পূবে পশ্চিমে, তো এটা একটা বিষয়, কাব্য দর্শন। কিন্তু যখন কেউ বলে যে আমার হাত দিলে বৃষ্টি হচ্ছে বা তুষারপাত হচ্ছে, যখন সে বলে এটা বিশ্বাস করে, আপনি বারবার তাকে বলছেন এটা হতে পারে না, এটা হয় না, কিন্তু সে বিশ্বাস করে, এটা ডেলিউশন। আর সে বলে এই যে দেখো আমি বৃষ্টি আমি অনুভব করতে পারছি, তখন কিন্তু এটা হ্যালুসিনেশন। এবং যখন কিন্তু যদি এমন হয় যে আপনি বললেন যে না তুমি হাত দিচ্ছ, বৃষ্টিও হচ্ছে না, বৃষ্টি পড়ছেও না, তুমি ভুল ভাবছো, তখন তাকে, এবং সে যদি সত্যিই তার মনে করে হ্যাঁ যুক্তিবুদ্ধি দিয়ে যদি আপনি তাকে বুঝাতে পারেন, তখন কিন্তু সেটা ইলিউশন। কাজে যখন একই সাথে একজন মানুষের ডিলিউশন, হ্যালুসিনেশন এবং অন্যান্য বিষয়গুলো যখন চলতে থাকে ক্রমাগত, তখন কিন্তু সেটা একটি গুরুতর মানসিক রোগ বা সিজোফ্রেনিয়া বা অন্য বিষয় হতে থাকে। আর এই যে বললাম যে এই বিষয়গুলো আসলে খুব গভীরভাবে কিন্তু একজন সাইকিয়াট্রিস্টকে অনুধাবন করতে হয়। যে কোনো ব্যক্তিকে শুধু এইটুকু লক্ষণের মধ্যে না, তাকে অনেকক্ষণ ধরে ইন্টারভিউ করে তার সাথে কথা বলে তার হিস্ট্রি নিয়ে তার এই রোগগুলো বিশ্লেষণ, উপসর্গ বিশ্লেষণ না করে কিন্তু ডায়াগনোসিসে পৌঁছানো যায় না। পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে কেমন? মানে আপনারা তো একটা হচ্ছে ফিচার দেখছেন, কথা বলছেন, ইন্টারভিউ করছেন দীর্ঘ সময় থেকে, কি কি পরীক্ষা দিয়ে আপনারা আসলে কনফার্ম হন? জি ধন্যবাদ। প্রথমেই যখন একজন রোগী আমাদের কাছে আসেন, আমরা তার শারীরিক অবস্থাটা তো আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, কিছু কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনও আমাদের করতে হয়। ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা বিভিন্ন সিস্টেমগুলো দেখি, তার নিউরোলজিক্যাল সিস্টেম, তার অন্যান্য সিস্টেমগুলো কেমন, কোনো ফাংশন ঠিক আছে নাকি কোনো প্রবলেম পাচ্ছি। আর ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সাধারণত বেসিক হেলথ প্যারামিটার যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, থাইরয়েডের টেস্ট,
লিভারের ফাংশন টেস্ট, কিডনির কোনো সমস্যা আছে কিনা, হার্টের কন্ডিশন কেমন আছে, এগুলো বোঝার জন্য। কারণ একজন মানসিক রোগী দীর্ঘমেয়াদের ক্ষেত্রে অনেক সময় শারীরিকভাবে অনেক অসুস্থ থাকেন এবং কিছুটা নেগলেক্টেডও থাকেন, যার কারণে অনেক সময় দেখা যায় যে অ্যাপারেন্টলি হয়তো উনি নিজেও জানেন না, কিন্তু ওনার শারীরিক প্যাথোলজি আমরা পেয়ে যাই, যেটা ওনার মানসিক সমস্যাকে আরও জটিল করে দেয় এবং সুস্থ হতে বাধা সৃষ্টি করে। কাজে বেসিক হেলথ প্যারামিটার যেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা, এটা মূলত আমরা সব রোগীকে দিয়ে থাকি যখন প্রথমবার এসে থাকে এবং আমরা সাসপেক্ট করি যে কোনো শারীরিক রোগ রুটিন টেস্ট হিসেবে দেখা, রুটিন টেস্ট হিসেবে দেখা। সেই সাথে যখন এ ধরনের কোনো ডিলিউশনাল ডিসঅর্ডার পাচ্ছি বা কোনো অর্গানিক কোনো ইলনেস আমরা সাসপেক্ট করছি, সেক্ষেত্রে ব্রেইনের স্ক্যানগুলো আমরা দিয়ে থাকি, এপিলেপসির স্ক্যানগুলো আমরা দিয়ে থাকি, কোনো ভাইরাল প্যারামিটার ইনফেকশন আছে কিনা সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা দিয়ে থাকি। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। ডাক্তার ফারজানা রহমান, আপনার কাছে জানবো যে এই যে একটি সমস্যা, যেমন আমি একজন সাংবাদিক, মনে হচ্ছে যে নতুন করে বিষয়গুলো জানছি, মানে এত ভেতর পর্যন্ত আসলে জানিনি, যেটা আজকে হয়তো জানছি। একজন সাধারণ মানুষ যার এই সমস্যাগুলো কখনো হয়নি, এই শব্দটাও তিনি শোনেননি, মানে সমাজ কতটুকু জানে বা এটি জানানোর কতটা প্রয়োজন আছে, আপনি কি মনে করেন? আসলে তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং পৃথিবীতে আসলে যত রোগ আছে তার মধ্যে সাইকিয়াট্রি রোগটা নিয়ে অনেক মিথ, অনেক ভুল ধারণা, অনেক কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস, স্টিগমা, অনেক কিছু রয়ে গেছে। কাজে সমাজ একটি ব্যক্তি মানুষ, যেহেতু সমাজ ব্যক্তিরই সমষ্টি, কাজে ব্যক্তিকে, তার সমাজকে, তার পরিবারকে সচেতন করে তোলা খুবই জরুরি। যেহেতু আপনি দেখেছেন যে এই লক্ষণগুলোই খুব অদ্ভুত, অনেক সময় যে কানে গায়েবী কথা আসা বা বিভিন্ন ধরনের লক্ষণ, আসলে রোগটি এমন, আমাদের বিভিন্ন মানসিক রোগগুলোই এমন হয়, তাদের উপসর্গগুলোই এমন অদ্ভুত হয়। অনেকে কিন্তু মনে করে যে এটা জিন ভূতের আসর হয়েছে, অনেকে মনে করে তাবিজ কবজের জন্য হয়েছে, বা অনেকে মনে করে যে বিভিন্ন ধরনের জাদু টোনা বান ইত্যাদি বিষয়গুলো। এবং এটিও কি হয় কিনা যে আপনাদের কাছে আসার আগে পর্যন্ত এই রাস্তাগুলো দিয়েই তারা আসেন? যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি খুব প্রাসঙ্গিক একটা কথা বলেছেন। এইভাবেই তারা আসে, তারা বিভিন্নভাবে, বিশেষ করে মেয়ে রোগীরা আরও বেশি শারীরিক, মানসিক এবং অনেক সময় তারা যৌন নির্যাতনের, সেক্সুয়াল হ্যারাসমেন্টেরও শিকার হয়ে আসে। এইভাবে করে একটা দীর্ঘ পথ পরিক্রমা করে আরও রোগটাকে জটিল করে তারা আমাদের কাছে আসেন। তো এই বিষয়টি আসলেও আমরা চেষ্টা করে যাচ্ছি সচেতনতা সৃষ্টির জন্য। কিন্তু ডাক্তার সুমাইয়া, আমি জানতে চাই যে মানে এই রোগীরা পুরুষ নারী নির্বিশেষে তারা নিজেরাও কতটা অত্যাচারের শিকার হন, মানে এখান থেকে তাকে মুক্ত করবার জন্য বা না বুঝার কারণে, মানে এটা, মানে এইটাও কত সিভিয়ার হয়? এক্সাম্পল কি আছে আপনার কাছে? অনেক সিভিয়ার হতে পারে। ধন্যবাদ। স্পেশালি নারীদের কথা আসলে বলতেই হয়, কারণ হচ্ছে পরিবারের যেই পুরুষটি সিজোফ্রেনিয়া আক্রান্ত বা ডিলিউশনে ভুগছে, সন্দেহ করছে, তার প্রথম আক্রমণের শিকার হয় যেমন তার ওয়াইফ, এটা একটা চিত্র। আবার যদি উল্টোটা হয়, অর্থাৎ রোগী হচ্ছে ওয়াইফ, ফিমেল, সেক্ষেত্রে পরিবারের যে পুরুষ আছে বা পরিবারের যে মুরব্বী আছে তাকে জিনভূতের আসর চিন্তা করে ওঝা কবিরাজের কাছে নিয়ে যাওয়া, তাকে শেকল পরিয়ে রাখা, এগুলো দুটো জেন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কিন্তু সাধারণত আমরা নারীদের প্রতি অত্যাচারের মাত্রাটা বেশি দেখি, পুরুষদের ক্ষেত্রে হয়তো এতটা না, কম্পারেবলি কম। জি। ডাক্তার ফারজানা রহমান, আপনি জানবেন যে আমরা কোভিড পরবর্তী সময়ে দেখেছি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে মানে মেন্টাল হেলথটা কোথাও কোথাও গুরুত্ব পেয়েছে অনেক বেশি। হয়তো প্রচুর কন্টেন্ট মানুষ দেখছে, নানানভাবে কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে অনেক ক্ষেত্রে, বা মানসিক রোগ এত বিস্তৃত সেটি নিয়ে হয়তো আলোচনা হচ্ছে। কিন্তু আবার দেখবেন যে চিকিৎসক মানেই হচ্ছে ওই আমরা মেডিসিন, গাইনোকোলজি বা সার্জারি, এগুলোই যত বেশি আলোচনায় আসে, মানসিক রোগী বা মানসিক রোগের চিকিৎসক তারা কম আলোচনাতেই থাকেন। কিন্তু এই যে আপনাদের বিভিন্ন সোসাইটি আছে বা জাতীয় মানসিক ইনস্টিটিউট, মানে এই মিথগুলোকে ভাঙা, একটা তো ডিলিউশনাল ডিসঅর্ডার, এটা বাদ দিয়েও যদি আমরা বলি, মানে এগুলো নিয়ে সমাজে আলোচনা কত বেশি হচ্ছে, বা আপনারা সউদ্যোগে কতটুকু করছেন, বা আপনাদের সোসাইটিগুলো কতটা অ্যাক্টিভ? আসলে কিন্তু সবসময় এটা ধারাবাহিকভাবে এই বিষয়ে আলোচনা হচ্ছে, সম্পৃক্ততা হচ্ছে, কিন্তু
আরও বেশি প্রয়োজন। এবং ধন্যবাদ আপনাদেরকে যে এই ধরনের আলোচনা বা এই ধরনের অনুষ্ঠান আসলে কিন্তু সবাই সচেতন, জানতে চান এবং আসলেই আরও বৃহৎ পরিসরে করা উচিত। কিন্তু আমি আরও যদি জানতে চাই যে মনে করেন একটা বেসিক নিড কোন একটি হাসপাতালের মানে খুব দ্রুত মানে যতটা পূরণ হয়, মানে মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে আপনাদের যে চাওয়া বা আপনাদের দিক থেকে কোনো কিছু হয়তো সরকারের কাছে চাচ্ছেন, স্বাস্থ্য বিভাগের কাছে, অধিদপ্তর বা মন্ত্রণালয়, সেটি কত দ্রুত পান? সেক্ষেত্রে আসলেও আমাদের যে একটা নেগলেক্টেড একটা অবশ্যই আছে, অবশ্যই আছে। তবে একটা ব্যাপার আমি যদি শুধু একটু উদাহরণ দিই, যে প্রত্যেকটি হাসপাতালে, অনেক হাসপাতালে কিন্তু অনেক একটা সমাজসেবা অধিদপ্তর বা অন্য একটি জায়গা থাকে যেখানে মানুষ দান করে থাকেন। কিন্তু জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ক্ষেত্রে আমরা দেখি যে এই প্রতিষ্ঠানে মানুষদের আসলে অনেক ভুল ধারণা থাকে এবং সে তার মনে করে যে এদেরকে দিয়ে তো কোনো লাভ নেই, কারণ এরা তো কোনোদিন মূল ধারায় ফিরতে পারবে না, সুস্থ জায়গায় ফিরতে পারবে না। আসলে অনেকে মনে করেন যে মানসিক রোগী মানে মাদকাসক্ত, মানসিক রোগী মানে তার আর মূল চিকিৎসা শেষে ভালো হবে না। সেই জন্য আমাদের এখানে বিনিয়োগ করার যে বিষয়টা, স্বাস্থ্য খাতে বিনিয়োগের বিষয়টা, সেটা তুলনামূলকভাবে কম। আমি একেবারে একটা অন্যরকম প্রশ্ন, সত্য নাও হতে পারে, ডাক্তার সুমাইয়া আপনার কাছে জানতে চাই যে মানে এই যে মানসিক রোগের চিকিৎসক, তারা তো শরীরের মতো একটা বিশাল একটা জগৎ নিয়ে চিকিৎসা দিচ্ছেন, কিন্তু তারাও কি চিকিৎসক হিসেবেও কি সমাজে নেগলেক্টেড হয় কিনা, যে পাগলের চিকিৎসক, এরকম হয় কিনা কখনো? জি, খুব সুন্দর প্রশ্ন। এই জিনিসটা খুব প্রমিনেন্ট এবং ভয়াবহ ছিল হয়তো কিছু বছর আগেও, বাট আলহামদুলিল্লাহ হয়তো এই যে যেমন আমাদের সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে আপনারা যারা মিডিয়াতে কাজ করছেন, আলোচনার ফলে এখন কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে আমরা অনেকটা সমাদৃত বোধ করি। এখন আমরা এতটা স্টিগমাটাইজড হই না, কিন্তু হয়েছে এই পরিস্থিতি পার হতে ছিল, সেটা হয়তো বেশ দীর্ঘ সময় ধরেই ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেটা কমে আসছে এবং আমরা চাই এটা আরো কমে যাক। কারণ আমরা এখানে মানসিক রোগের ক্ষেত্রে প্রিভেনশনটাকে গুরুত্ব দিব, সবসময় ওয়েল বিইংটাকে গুরুত্ব দিব, যাতে মানুষের ওয়েল বিইংটা এনশিওর হয়, যাতে তাকে অসুস্থ না হতে হয়, যাতে তাকে ডিসঅর্ডারে না যেতে হয়। মনের যত্নটা যেন রেগুলার আমরা করি, এইটাকে আমরা হাইলাইট করব। এই মনের যত্নের যদি সিম্পল কিছু টিপস দেন, মানে কিভাবে আমরা যত্ন করতে পারি মনের যত্নটা কিন্তু একটা খুব স্বতঃস্ফূর্ত বিষয়, কোনো কঠিন বিষয় না, এবং সেটা কিন্তু আমাদের একেবারে মূল যে বিষয়গুলো, যে মনের যত্ন মানে কিন্তু নিজেরও যত্ন, হ্যাঁ, সুষম খাবার, শরীর চর্চা এবং মনের খোরাক জোগানো। আমরা যদি একে অপরকে সহযোগিতা করি এবং ইতিবাচকভাবে চিন্তা ভাবনা করি এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক কাজে জড়িত থাকি, যার যেটা ভালো লাগে, সেটা খেলাধুলার চর্চাই হোক অথবা গানের চর্চা, নাটকের বা বিভিন্ন ধরনের যে সিনেমা হচ্ছে সেগুলোর সাথে সম্পৃক্ত থাকা, বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক মধ্যে থাকা, জি সেটাই, পারিবারিক সম্পর্কগুলোকে দৃঢ় রাখা, কাজের পরিবেশ সুন্দর রাখা, কোথাও কোনো সমস্যা ফেস করলে আমাদের সাথে বা একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা মনোচিকিৎসক যারা আছেন, মানসিক মনোবিজ্ঞানী যারা আছেন, তাদের সাথে কনসাল্ট করা, দীর্ঘ মানে দেরি না করা কোনো সমস্যা ফেস করলে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে একটি জটিল বিষয় খুব সহজ করে বোঝানোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। ডিলিউশনাল ডিসঅর্ডার শুনতে আসলে কেমন কেমন লাগে, আবার এটি বুঝতেও অনেক কঠিন লাগে, কিন্তু আমরা তো বুঝতে পারছি যে আমাদের এই ব্যত্যয়গুলো যদি ঘটে, আমি সন্দেহ করছি, অবাস্তব বিষয়কে কল্পনা করছি এবং সত্যি মনে করছি, এটি ভুক্তভোগীরও হতে পারে বা পরিবার এটি সন্দেহ করেও একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আসতে পারেন। এবং আমরা যেমন কত রোগের চিকিৎসকের কাছেই যাই, অনেক সময় দেখা যায় যে আমরা একটা বছর জুড়ে একটা রুটিন চেক আপ করি, কিন্তু আমাদের এটিও মাথায় নেওয়া উচিত যে একজন মনের চিকিৎসকের সঙ্গে কথা বলে আসা উচিত যে আমার মনে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা আশা করি এই জটিল সমস্যাটি কারোই না হোক এবং যাদের হয় তারা সুচিকিৎসার মাধ্যমে ভালো থাকুন, সেই কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।